আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকলের পক্ষ থেকে এবং আমাদের মাঝে এবং আজকে তরুণ পেশাজীবীদের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে সালাম জানাচ্ছি এবং অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঝে আছেন তরুণ পেশাজীবীগণ। তার মধ্যে আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর সেজুতি সাহা। তিনি সরাসরি লন্ডন থেকে লাইভে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন। আমাদের মাঝে আছেন তরুণ উপজেলা চেয়ারম্যান মহোদয় অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রুমান। আমাদের মাঝে আছেন মাজহারুল ইসলাম রাজু। আমাদের মাঝে আছেন ব্যাংক কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। আমাদের মাঝে আছেন ডক্টর গোলাম কাউসার হিমেল, তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আমাদের মাঝে আছেন সোহেল ইয়াহিয়া, তিনি একজন ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা হিসেবে একটি ফ্রিল্যান্সিং ফার্মে তিনি নিজেরই একটি ফার্ম তিনি চালাচ্ছেন। এবং আছেন খাগড়াছড়ি সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক আবুল বাশার মহোদয়। আমরা আরো কয়েকজন আমাদের সাথে যোগদান করবেন। আজকের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমরা এই যে আজকের যে তরুণ পেশাজীবীরা কোভিড-19 পরিস্থিতিতে কি ভাবছেন, তারা এতদিন বিভিন্নভাবে তাদের কর্মক্ষেত্রে হয়তো যুদ্ধেই আছেন, বিশেষ করে যারা সম্মুখ সমরে আছেন, ব্যাংক কর্মকর্তা, ডাক্তার এবং অন্যান্য যারা আর্থসামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করছেন, শিক্ষা নিয়ে যারা কাজ করছেন, সকলেই বেশ একটি যুদ্ধের মতো পরিস্থিতিতেই আমরা আছি। আগামীতে যদি আমাদের এই পরিস্থিতি আরো বেশ কিছুদিন ধরে চলতে থাকে, তাহলে কিভাবে আমরা এ থেকে উত্তরণ পেতে পারি এবং নিজেদেরকে একটি সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে পারি, সে বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এবং আমরা আমাদের সরকারের নীতি নির্ধারক হিসেবে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমাদের তরুণদের ভাবনাগুলো জানাবো। আর অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে সকলের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য। তারপরে আমরা আমাদের একজন একজন করে সকলের কথাগুলো শুনবো। আমি রূপককে, ব্রেভকে এবং এখানে যারা আমাদের তরুণ পেশাজীবীরা সব একসঙ্গে হয়েছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমরা সবাই এই কোভিড-19 এই যে সংকট, একটা বৈশ্বিক সংকট, সেখানে আমাদের কি করণীয় আছে সেটা নিয়ে সবাই ভাবছি। এবং সেখানে অবশ্যই যারা তরুণ পেশাজীবী রয়েছেন তাদের ভাবনাটি সেখানে একটা খুব বড় জায়গা আছে। আমি স্ক্রিনে সেজুতি সাহাকে দেখতে পাচ্ছি। আমরা উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। হ্যাঁ, আমরা খুব খুব গর্বিত আপনাকে নিয়ে, আপনার বাবা মাকেও নিয়ে আমরা খুব গর্বিত। আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনাদের পুরো টিমকে অনেক অভিনন্দন। আর এখানে বাকি যারা আছেন আমাদের বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, একেবারে অনেকে যারা সম্মুখ সমরে আছেন, আমি জানি অনেকেই, যেমন আমাদের হিমেল একেবারে করোনা রোগীর চিকিৎসায় একেবারে সম্মুখ সমরে আছেন, সেরকম ব্যাংক কর্মকর্তা যিনি আছেন, এরকম আরো অনেকেই আছেন যারা সরাসরি আছেন। আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান আছেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, আমি জানি যে তিনি এলাকায় কি ব্যাপকভাবে কাজ করছেন। এরকম আমাদের সকলে এখন এই করোনার সংকট থেকে উত্তরণের জন্য সবাই যার যার অবস্থান থেকে কাজ করছেন। আমি আশা করি যে আজকে আমরা এখানে সবাই মিলে যে কথাগুলো হবে, আমি মূলত এখানে শ্রোতাই হতে চাই, কারণ আপনাদের অনেক নতুন নতুন আছে, দুর্দান্ত সব নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে, সেগুলো শুনতে চাই, বুঝতে চাই এবং আপনাদের যে পরামর্শগুলো আছে সেগুলোকে জানতে চাই। তো আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমি প্রথমেই ডক্টর সেজুতি সাহার কাছে শুনতে চাইবো, আমরা যে বিষয়ে প্রথমেই একটু আলোচনা করেছিলাম তার মাঝে আমাদের মন্ত্রী মহোদয় আমাদের মাঝে এসেছেন। আমরা আপনার গবেষণা এবং গবেষণা কর্ম, বাংলাদেশে কোভিড-19 জিনোম সিকোয়েন্স আপনারা উন্মোচন করেছেন, সেই বিষয়ে আপনার বক্তব্যটুকু একটু শুনতে চাচ্ছি প্রথমে। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ। তো আবার যদি একটু বলি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। আমাদের একটা গবেষণার দল আছে, হ্যাঁ, বাংলাদেশে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে। আমরা কিন্তু সবসময় শিশুদেরকে নিয়ে কাজ করি, আমাদের সবসময় ইন্টারেস্ট ছিল শিশু। এবার যখন মার্চের 8 তারিখে যখন প্রথম 3টা কেস শনাক্ত হলো বাংলাদেশে, তখন মানে দলীয়ভাবে আমাদের মনে হলো যে আমরা যে এত কাজ করে এসেছি এত বছর, এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করেছি, এগুলো করে কি লাভ যদি আমরা এখন এই সময় বাংলাদেশের জন্য কিছু করতে না পারি। তো আমরা সবাই মিলে, অবশ্যই আমার বাবার সাথে, আমার বাবার
নেতৃত্বে ডক্টর সমীর সাহা আমরা আসলে কিন্তু প্রথম বেসরকারি ফাউন্ডেশন যেটা আমরা পারমিশন পেলাম কোভিড টেস্টিং করার জন্য। তো তখন থেকে আমরা টেস্টিং করছি 29শে মার্চ থেকে, এবং যখন আমরা টেস্টিং শুরু করলাম আস্তে আস্তে পজিটিভ কেস পেলাম, বিশ্বব্যাপী পজিটিভ কেসের সংখ্যা বাড়ছে, এবং আমরা দেখলাম যে বিশ্বে বিভিন্ন জায়গায় জিনোম সিকোয়েন্সিং হচ্ছে। জিনোম সিকোয়েন্সিং হচ্ছে সব জীবের মধ্যে আমাদের যে কোড, জীবনের যে কোড, এটা লেখা থাকে আরএনএ বা ডিএনএ তে। হ্যাঁ, আমাদের আছে আরএনএ, আমাদের আছে ডিএনএ, ভাইরাসের আছে আরএনএ, এবং এই আরএনএটাকে যদি আমরা সিকোয়েন্স করতে পারি, বুঝতে পারি আরএনএটাকে, তাহলে আমরা বুঝতে পারবো ভাইরাসটা দেখতে কেমন, কতটা পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে, কোথা থেকে আসলো বা সামনে হয়তো বা কোথায় যাবে, এরকম ছোট ছোট কিছু ব্যাপার। বিশ্বে অলরেডি হাজার হাজার জিনোম সিকোয়েন্সিং হয়ে গেছে। তা আমাদের একটা জিদ ছিল যে আমরা বাংলাদেশে বসে আমরাও এটা করব। তো শেষ পর্যন্ত আমরা একটা আরএনএ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, সবসময় কিন্তু কে প্রথম করলো সেটা না, আমার সবসময় মনে হয় কোন দলটা প্রথমটাকে থেকে বুঝতে পারলো এটাতে ইম্পর্টেন্ট, আমরাও করি। ওরা কিন্তু আরো অনেক বেশি মনে হয় গুরুত্বপূর্ণ কাজগুলো করে, কারণ ওরা ফলো করে নিতে পারে। আমাদের ওই জিনোম সিকোয়েন্সিং এর পরে কিন্তু এখন বাংলাদেশে অনেকগুলা দল যোগ দিয়েছে, এবং আমাদের থেকে অনেক বেশি জিনোম সিকোয়েন্সিং করছে। আমরা অনেক বেশি তথ্য পাচ্ছি, আমরা জানতে পারছি যে বিভিন্ন জায়গা থেকে এই ভাইরাসটা আমাদের দেশে এসছে। এখন জিনোম সিকোয়েন্সিং তো এখন আমরা প্রথমে দেখে একটা কন্টিনিউয়াস প্রসেস, অনেক কিছু করব, কিন্তু আমার মনে হয় যে অবশ্যই একটা ক্রান্তি লগ্ন দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের তরুণদের বোধহয় এটাকে দেখতে হবে একটা অপরচুনিটি হিসাবে। একটা প্যান্ডেমিক কিন্তু আসে 100 বছর পর পর, আমাদের কিন্তু এটা সুযোগ। আমরা কি করতে পারি যেন আমাদের পরের জেনারেশন বলতে পারে যে আমার বাবা মা, আমার দাদা দাদি এই প্যান্ডেমিকের সময় লড়েছেন এবং এরকম একটা কিছু করে গেছে। এটা যে সায়েন্টিস্টদের করতে হবে, শুধু ডাক্তাররাই করবে তা না, আমরা তরুণ হিসাবে আমরা সবাই কি করতে পারি, কি ছাপ ফেলে যেতে পারি। আমার মনে হয় এটা আমাদের সুযোগ, এবং আমাদের কিন্তু অনেক কিছু করার আছে, ল্যাবের বাইরে, ল্যাবের ভিতরে, হাসপাতালে, রাস্তায়। তো আপনাদের সাথে কথা বলবো, হয়তো এটা নিয়ে আরো আলোচনা হবে, সবার আইডিয়া গুলো শুনবো। আমি খুব দেখা করতে পেরেছি ইলেকট্রনিক্যালি, খুব ভালো লাগছে, খুব প্রিভিলেজড এবং অনার্ড মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সেজুদি সাহাকে। এই পর্যায়ে আমরা একটু কথা শুনবো ডাক্তার গোলাম কাউসার হিমেল, যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ডাক্তার গোলাম কাউসার হিমেল, প্লিজ। ধন্যবাদ। প্রথমেই আমি শ্রদ্ধা এবং আমাদের মুফতি মহোদয়কে আজকের এই ভিডিও কনফারেন্সে স্বাগতম জানাচ্ছি। উনি বিগত 2 মাস যাবত আমি প্রায়ই আসলে বিভিন্ন, উনি ডাক্তার, সর্বোপরি আমার খুব কাছের পর্যায়ে বিভিন্ন কারণে বিগত 2 মাস যাবত, 2 মাসের বেশি যাবত আমরা করোনার পরিস্থিতি নিয়ে ফিল্ড লেভেল স্যাম্পল কালেকশন, তারা কিছু স্যাম্পল কালেকশনের জন্য। তো দেখা যাচ্ছে, আমার মনে আছে প্রথম দিকে আমার ল্যাব টেকনিশিয়ান যখন কালেকশন করতে গিয়েছে, ওনার মুখের দিকে তাকিয়ে আমারই খারাপ লেগেছে। তারপরেও ফিল্ড লেভেলে আমরা একসাথে গিয়ে কালেকশন করেছি। এখন আমরা প্রতিদিনই দেখা যাচ্ছে যে প্রচুর স্যাম্পল কালেকশন করি। এখন আর ওনার মধ্যে সেই জড়তা, ইভেন আমাদের মধ্যেও যে জড়তা বা ভীতি ছিল সেটা এবং আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ইভেন হচ্ছে আমরা কোভিড রোগীদের সাথে ডিল করে তাদের লকডাউন বা বিভিন্ন পর্যায়ে এখন আমরা কিছুটা সিনক্রোনাইজ হয়েছি। এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। আমাদের উপজেলা পরিষদের প্রশ্নের উত্তর আমি বলছি, যেটা আমি কিছুক্ষণ আগে বলতে চাচ্ছিলাম, যে লাশ সৎকার বা লাশ দাফনের ক্ষেত্রে প্রতিটি উপজেলায় কমিটি আছে এবং একটি মৃত ব্যক্তির থাকে না, এবং তার থেকে বিগত দিনগুলোতে এগুলো নিয়ে আমাদের চিকিৎসক বিশেষজ্ঞ যারা আছেন তারা অনলাইনে অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে টিভি মিডিয়াতে, টকশোতে এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছে। তারপরেও দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তি যখন লাশ সৎকার বা দাফন করতে যাই, এলাকার মানুষজন বাধা দেয়। কারণ হচ্ছে সর্বোপরি দেখা যাচ্ছে আমাদের মধ্যে এই বিষয়গুলির ধারণা থাকা সত্ত্বেও আমরা বাধা দিতে যাচ্ছি। মনে রাখা উচিত, শরীরে করোনা থাকে না, তারপরেও দেখা যাচ্ছে আমাদের কমিটি থাকে যারা ডিল করে, এবং দেখা যাচ্ছে যে যারা ডিল করে
তারা দেখা যাচ্ছে যে সুরক্ষিত পোশাক পরে, পিপি পরে, তারপর হচ্ছে লাশ দাফনের জন্য যায়, একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে এবং লাশ দাফন করার আগে অথবা সৎকার করার আগে বা যেই পর্যায়ে যাওয়া হোক না কেন একটা সামাজিক দূরত্ব maintain এটা করা হয়। এবং এটার জন্য আমাদের কমিটি আছে। তারপরেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা মানবিক বিষয়গুলো বিবেচনা করতে হবে কিছু কিছু পর্যায়ে দেখা যাচ্ছে যে মানবিক বিষয়গুলো আমরা আসলে অনেক দূরে, আমরা আসলে অমানবিক হয়ে যাচ্ছি। কারণ একটি লাশ কিন্তু ভালোভাবে এই পৃথিবী থেকে তার জন্য আমি একটু প্রশ্ন করি একটা ডক্টর গোলাম কাসর হিমেলের কাছে, যে আমাদের যে করোনা রোগীদের শনাক্তকরণ পরীক্ষা চলছে সেটা হয়তো কেন্দ্রীয়ভাবে ঢাকাতে হচ্ছে এবং যার ফলে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে স্যাম্পল কালেকশন করছেন, সেটাকে আবার ঢাকা পাঠাচ্ছেন এবং এখানে একটি প্রক্রিয়াগত ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার আছে। আপনার কি বিশেষ কোনো মতামত আছে যে এটাকে কিভাবে আরেকটু সহজ করে নিয়ে আসলে হয়তো আমরা আরো দ্রুত করোনা রোগী শনাক্ত করতে পারবো? এবং আমরা হয়তো এটা জানি যে যত বেশি করোনা রোগীদেরকে আমরা সহজে শনাক্ত করতে পারবো তত বেশি আমরা হয়তো তাদেরকে আইসোলেটেড করতে পারবো, এবং আইসোলেটেড করা ছাড়া আমাদের কোনো বিকল্পও নেই। সেই ক্ষেত্রে আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। আমাদের জেলা ভিত্তিক যদি আমাদের পিসিআর ল্যাব থাকতো তাহলে দেখা যাচ্ছে যে আমরা স্যাম্পল কালেকশন করার পর খুব দ্রুত পারতাম এবং দেখা যাচ্ছে পারতাম। কিছু কিছু পর্যায়ে দেখা যাচ্ছে যে যেসব ফ্যামিলি থেকে আমি প্রথম দিন কালেকশন করি রিপোর্ট পেতে দেরি হওয়ার কারণে ওই ফ্যামিলিটা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, হয় যতক্ষণ পর্যন্ত না রিপোর্ট পাওয়া যায়। আমাদের স্বাস্থ্যকর্মীও কিছু সংখ্যক মারা যাওয়ার পরেও দেখা যাচ্ছে রিপোর্ট দেরিতে পাওয়ার কারণে আমরা সামাজিকভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই জন্য রিপোর্ট পাওয়াটা হচ্ছে খুব দ্রুত গতিতে হলে সুবিধা হতো। আমরা কিন্তু স্যাম্পল যথেষ্ট পরিমাণে কালেকশন করি এবং পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে সংখ্যক আমাদের কি বলে কারিগরি সহায়তার অভিজ্ঞ লোক থাকার কারণে আমরা দেখা যাচ্ছে খুব পরিসরে আমরা পাচ্ছি না। তাও দেখবেন আমরা খুব দ্রুত 1 মাসের ব্যবধানে আমরা দেখা যাচ্ছে 1000 থেকে আমরা 11,000 পরীক্ষায় চলে আসছি। চলে যাচ্ছি আমাদের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মহোদয়ের কাছে। একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে, তৃণমূল পর্যায়ের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি দেশের মানুষের একেবারে প্রান্তিক মানুষজনের সাথে তার ওঠা বসা কাজ করতে হয়। সেক্ষেত্রে তিনি এই যে লকডাউন পরিস্থিতিতে আর্থসামাজিক অবস্থায় কি পর্যায়ে আমরা আছি সেই বিষয়টি নিয়ে একটু আমরা আলোচনা করতে চাচ্ছি। এবং আমাদের সামনে যদি লকডাউনটা তুলে দেওয়া হতেই হবে, কারণ যেহেতু আমাদের আর্থসামাজিক অবস্থার দিকে চিন্তা করলে হয়তো লকডাউন আমাদের তুলে দিতেই হবে, কিন্তু আমাদেরকে তো করোনা ছেড়ে যাচ্ছে না। সেই পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদেরকে মানিয়ে নিতে পারি সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মহোদয়ের কাছ থেকে। ধন্যবাদ রূপককে আমার আজকে এই আলোচনায় আমাকে অন্তর্ভুক্ত বা সম্পৃক্ত করার জন্য। এখানে আমাদের চাঁদপুরে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, চাঁদপুরের সকল মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার দীপুমণি এখানে উপস্থিত আছেন। জনপ্রতিনিধি হিসাবে আমরা যেটা এই কোভিড-19 যে প্রাদুর্ভাব যা পরিস্থিতিতে আমার কাছে যে ধরনের মনে হচ্ছে যে এখানে কিছু কিছু বিষয়ে আমাদের কিছু সিদ্ধান্ত ব্যাপারে খুব কঠোর হতে হবে। যেমন আমি ধর্মীয় সমাবেশের কথা বলি, আমাদের এখানে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হওয়ার জন্য দোয়ার আয়োজন করে, সেখানেই হাজার হাজার মানুষের বা শয়ে শয়ে মানুষের সমাবেশ ঘটে। আমরা দেখেছি বামনবাড়িয়াতে জানাজায় মানে হাজার হাজার সমবেত হয়েছে। লক্ষ্মীপুরে করোনার জন্য হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে। এখন এই ধর্মীয় সমাবেশ নিষেধাজ্ঞা যা আমাদের লকডাউন সমাবেশে মানুষের সমাগম ঘটেছে, লকডাউন যখন তুলে দিবে ব্যাপক আকার ধারণ করবে, সেক্ষেত্রে আমাদের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। আমি ডাক্তার হিমেলকে প্রশ্ন করেছিলাম যে মৃত ব্যক্তিকে দাফনের ক্ষেত্রে আমাদের এই সুনির্দিষ্ট কোনো নির্দেশনা বা ওরকম গাইডলাইন না থাকাতে আমরা মাঠ পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন আমার এক পরিচিত, তার বাবা মা মারা গিয়েছেন, তারা লাশ দাফন করবে, তারা সেক্ষেত্রে এলাকার মানুষ কোনোভাবেই
তাদেরকে এলাকায় দাফন করতে দেবে না। তারা কি করলো, রাত্রেবেলা গোপনে এসে দাফন করে গেছে, সকালে মানুষজন দেখলো নতুন 2টি কবর। এভাবে আসলে এই জন্য আমি সুনীলকে প্রশ্ন করেছিলাম যে মৃত ব্যক্তির কাছ থেকে এই ভাইরাস সংক্রমিত হয় কিনা। সেই ক্ষেত্রে আসলে আমাদের কোনো সঠিক কোনো ধারণা নেই, এবং সেটা যদি জাতীয়ভাবে বা সরকারের কোনো একটা গাইডলাইন বা সরকার যদি সেভাবে জনগণকে সেটা জানান দেন যে না, মৃত ব্যক্তির কাছ থেকে সংক্রমিত হয় বা হয় না, এই বিষয়টা একটা সুনির্দিষ্ট ধারণা থাকলে হয়তোবা আমাদের এই সমস্যা প্রান্তিক পর্যায়ে এই সমস্যাগুলি হতো না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম জোক আমরা দেখি। শিক্ষা নিয়ে কথা হচ্ছিল, আমরা সরাসরি চলে যাচ্ছি একজন শিক্ষকের কাছে। আমাদের মাঝে আছেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। আমি মোহাম্মদ আবুল বাশার স্যারকে অনুরোধ করব যে আপনারা এই লকডাউন পরিস্থিতিতে কিভাবে আপনাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন, বক্তব্য শুনতে চাচ্ছি। প্রথমে আজকে এই লাইভে অংশগ্রহণকারী আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, রূপক এবং রোমান ভাই সহ ডাক্তার হেমেল সহ অন্য যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। কিন্তু বছরব্যাপী অন্যান্য শিক্ষা কার্যক্রম আমরা যারা পড়ানোর সাথে সংশ্লিষ্ট, আমাদের কাছে সেটাই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যে সকল সীমাবদ্ধতার সম্মুখীন আমরা হই সে বিষয়ে একটু বলবো, সেটা পরে বলছি। তার আগে আমরা সামনের বিষয়ে যদি একটু ইতিবাচক চিন্তা করি যে হয়তো কিছুকাল পরে পরিস্থিতি অনেক স্বাভাবিক হবে, অথবা এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্যে অফিস এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম শুরু করবার জন্য যে রাষ্ট্রীয় উদ্যোগ, হয়তো শিক্ষা ক্ষেত্রেও যদি সেরকমের উদ্যোগ, তো আমাদের তো সংগ্রাম করেই এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ আছে, সেটা হলো যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে জায়গা ছাত্রদের বসানো থেকে শুরু করে সেটি কিন্তু অপ্রতুল। এটা বাংলাদেশের বাস্তবতায় সেটা মেনেই আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। তো স্কুল বা কলেজে একসঙ্গে সকল গ্রুপের, যেমন মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা একই দিন না এসে যদি একদিন মানবিক আসলো, অন্যদিন বিজ্ঞান বিভাগ আসলো, অন্যদিন ব্যবসা শিক্ষা, এরকম একটা রোটেশন করা যায় কিনা। যখন আমরা আস্তে আস্তে একটু দূরত্ব রেখে, যথাযথ দূরত্ব রেখে যখন শ্রেণী শিক্ষা কার্যক্রম চালু করতে যাব, সেটি হয়তো কয়েক মাস পরে হতে পারে, সামনে হতে পারে, সেটি পরিস্থিতির সঙ্গে আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ আছেন যখন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি বলবো যে অনলাইনে কার্যক্রম চলছে সেটি অনেক বেশি ইতিবাচক একটি বিষয়, এবং এরকমের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেটওয়ার্কের সমস্যা, আজকে যে আমরা এই সেশনে বসছি এখানে কিন্তু আমাদের যোগাযোগের সমস্যা হচ্ছে। এটি যে শুধু বাংলাদেশে তা না, আমাদের থেকে অনেক শক্তিশালী সবল অর্থনীতির দেশেও কিন্তু এই সমস্যাটুকু হয় এবং হচ্ছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখন আমরা দেখি যে অনলাইন কোনো ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে এরকম সমস্যা হচ্ছে। তো সমস্যা এখানেও হচ্ছে এবং হবে। সবার হয়তো অ্যাক্সেস করার সুযোগ থাকবে না, অথবা হয়তো পাহাড়ের অথবা কোনো গ্রামের কোনো প্রান্তে হয়তো নেটওয়ার্ক সিগন্যাল সেই পরিমাণ শক্ত নয়। এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে কন্টেন্টের বিষয়, যেটা মূল জায়গা। একজন শিক্ষক হিসেবে আমি যেমন আমার একটা ক্লাস উপস্থাপন করবার জন্য মেটেরিয়ালস প্রয়োজন, সেটা পড়াশোনার প্রয়োজন, সেটা ক্লাসে প্রথাগতভাবে আমরা যেরকম হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের এবং আজকের সময়ে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করি।
এক্ষেত্রেও কন্টেন্টটা যিনি ক্লাস নেবেন কন্টেন্ট ডেভেলপ করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যারা দেখবে। আমাদের মাঝে আছেন লায়লা ফারহানা অরিন, তিনি একেবারেই শহরের মধ্যে আছেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে তিনি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আছেন, শিক্ষকতা করছেন। তরুণ শিক্ষিকা হিসেবে তার কাছে আমরা জানতে চাইব যে কিভাবে তিনি এই কোভিড-19 অবস্থায়, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তিনি তার শিক্ষাদান কার্যক্রম চালাচ্ছেন, এবং তার কোনো প্রস্তাবনা থাকলে আমরা অল্প সময়ের মধ্যে একটু শুনতে চাই, কারণ আমাদের আরো অনেকের কথা শুনতে হবে, সময়ও প্রায় সংক্ষিপ্ত। প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি লায়লা ফারহানা অরিন। আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে লেকচারার হিসেবে কর্মরত আছি। সো আমি যেটা বলবো, কোভিড-19 সিচুয়েশনে প্রথম যে আমরা সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি ক্লাসে। তো সেন্ট জোসেফে আমরা যেটা করেছি, আমরা এই মে মাসের 3 তারিখ থেকে অনলাইন কার্যক্রম শুরু করেছি গুগল মিটের মাধ্যমে। সেন্ট জোসেফের পাশাপাশি আমি আমার ঘরে আমার স্কুলে যুক্ত আছি, সেখানে আমি নিয়মিত ক্লাস নিচ্ছি, এবং সেখানে যে রেসপন্সটা সেটা অনেক বেশি আসলে আমি বলবো বেকারত্ব করছে, এবং প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছে, তারা স্কুল থেকে তাদের শিক্ষকদের থেকে অনেক দূরে রয়েছে, তারা এখন চেষ্টা করছে সংসদ টেলিভিশনের মাধ্যমে যারা শিক্ষক রয়েছে তাদের সাথে কানেক্টেড হবে। চলচ্চিত্র নির্মাতা ফাকরুল আরিফিন খান। প্রথমে সালাম জানাচ্ছি দীপুমণি আপাকে। আমি খুব সৌভাগ্যবান যে ওনার সাথে এইভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। দ্বিতীয়বারের মতো ওনার সাথে প্রথমে দেখা হয়েছিল আমার গন্ডি সিনেমাটা দেখতে এসেছিলেন। তো আমি যেটা প্রশ্ন সেটা উত্তর দিতে চাই এইভাবে যে আমাদের চলচ্চিত্রে একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এটা সত্যি। বিকজ আমরা আমাদের সিনেমাটা, আমি বিশেষ করে আমার নিজের সিনেমার কথা যদি বলি, গন্ডিটা 24শে মার্চ পর্যন্ত হলে ছিল। তো 26শে মার্চে লকডাউনের কারণে নেমে গেল। তো আমাদের হল থেকে সিনেমা নেমে যাওয়া মানে হচ্ছে আমাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা একেবারেই কমে যাওয়া। তো সিনেমার যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের যে জায়গাটা, যেটা আমরা জানি যে এখন আমরা প্রথমে সিনেমা হল, তারপরে টেলিভিশন যেটাকে বলি আমরা স্যাটেলাইট সেল, তারপর হচ্ছে ওটিটি যেটা আপনারা নেটফ্লিক্স বা অ্যামাজন এগুলো দিয়ে দেখেন, এবং এরপরে আমরা ইন্টারন্যাশনাল স্ক্রিনিং। এই চারটা মোটামুটি রিটার্ন অফ ইনভেস্টমেন্টের বড় জায়গা, যেখান থেকে আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে উঠে আনার চেষ্টা করি। তার মধ্যে মেজরটাই হচ্ছে সিনেমা হল, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটটা হলো $66 বিলিয়ন চেয়েও বেশি। তো সেখানে একটা বড় আঘাত এসছে, এবং সেই আঘাতের রেজাল্ট হলো অলরেডি আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন বড় বড় সিনেমা কোম্পানি, যেমন সিনেপ্লেক্সের মতো বড় বড় কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স না, ইউকে সিনেপ্লেক্সের মতো কোম্পানি বিক্রি হয়ে গেছে। কিন্তু এটা একটা ভালো দিকও আছে, সেই ভালো দিকটার দিকেই আমরা তাকিয়ে আছি। ভালো দিকটা হলো এই যে আমরা এখন একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি, যেটাকে আমরা বলি ভিআর প্ল্যাটফর্ম, ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম। এটা আজ বাদে কাল আমাদের করতেই হতো। এটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নতুন যে কোনো সিনেমা রিলিজ পেলে ঘরে বসে আপনি ভার্চুয়াল রিয়েলিটি মেশিনটা দিয়ে ওই মুক্তি পাওয়া সিনেমাটি ঘরে বসে সিনেমা হলের মতো ফিলিংস পেয়ে দেখতে পারবেন। মানে আপনি ফিল করবেন আপনি সিনেমা হলে বসে আছেন, সাউন্ডটা পাবেন সিনেমা হলের মতো, আপনি স্ক্রিন দেখবেন সিনেমা হলের মতো, বাট আপনি এনজয় করবেন অ্যাট ইউর হোম। তো আমরা সেটা করার চেষ্টা করছি। অলরেডি আমি আমার কিছু যারা তথ্য প্রযুক্তি বুঝে তাদের সাথে কথা বলছি যে কিভাবে বাংলাদেশে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মটা তৈরি করা যায়, এবং সেখানে সিনেমা হলে যদি রিলিজ করি তাহলে সিনেমা হলে না এসেও সিনেমাকে রিলিজ করা এবং বাংলাদেশের মানুষকে সিনেমার সাথে যুক্ত রাখাটা একটা মানে চেষ্টা করার সে প্রয়াসটা আমরা করছি। এবং এটা একদিক থেকে এই জন্য ভালো বললাম যে আজ বাদে কাল আমাদেরকে এই টেকনোলজিতে যেতেই হতো। সেটা হয়তো কোভিড-19 এর জন্য একটু আগে যাচ্ছি, কারণ আমাদের এই সিনেমা হলের এক্সপেরিয়েন্সটা খুব বেশি দিন আগামী 20 বছরের মধ্যে সিনেমা হলের এক্সপেরিয়েন্সটা টিকবে বলে আমাদের কারোরই মনে হচ্ছে না। যেভাবে ওটিটি প্ল্যাটফর্ম গুলো দাঁড়াচ্ছে, তাতে স্মার্ট টেলিভিশন দাঁড়াচ্ছে, সবকিছু মিলে মানুষ ইভেন্ট ছাড়া, বিগ ইভেন্ট ছাড়া সিনেমা হলে যে গ্যাদারিং করবে আগের মতো, সেটা আশা করার আসলে কোনো কারণ নেই। তো সেই জায়গা থেকে আমাদের নতুন করে ভাবতে হবে যে এই শিল্পর জায়গাটাকে রক্ষা করতে হলে আমরা কি ধরনের টেকনোলজিকে অ্যাপ্লাই করতে পারি। তো সেখানে আপাতত ভাবা যাচ্ছে যে ভিআর প্ল্যাটফর্মের কথা। যদি এটা সাকসেসফুলি আমরা বাংলাদেশে লঞ্চ করতে পারি, এটা ইন্টারন্যাশনালি অনেক দেশে লঞ্চ করেছে, চায়নায় লঞ্চ করেছে, সো আমরা বাংলাদেশে যদি এটা লঞ্চ করতে পারি তাহলে আপাতত যে ঝড়টা যাবে সেই ঝড়টা থেকে আমরা হয়তো বেঁচে যাবো, ভবিষ্যতেটা দেখা যাবে।
ধন্যবাদ আরিফিন ভাইকে। আমরা বিকল্প ধারায় একটি সিনেমা প্রদর্শনীর প্রস্তাব পেলাম এবং সেটা অবশ্যই আমাদের, যেহেতু পলিসি মেকার হিসেবে আমাদের মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে অবশ্যই তার চিন্তা চেতনায় আমরা সুফল পাবো। এ পর্যায়ে আমি শুনতে যাচ্ছি সোহেল ইয়াহিয়া ভাইয়ের কাছ থেকে। তিনি একজন উদ্যোক্তা, একজন ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সার তৈরির একটি বিশেষ প্রতিষ্ঠান তার আছে। তার প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে অনেকেই বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কোভিড-19 পরিস্থিতিতে হয়তো এখানেও আমাদের অনেকটাই বাধাগ্রস্ত হতে হয়েছে, কিন্তু আমি আবার এও বিশ্বাস করি যে অনলাইন প্ল্যাটফর্মটাই হচ্ছে এখন আমাদের তরুণদেরকে কর্মক্ষম করে বিদেশ থেকে অর্থ উপার্জনের যে একটি সহজ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তিনি কাজ করছেন। আগামীতে এই অবস্থা যদি আমাদের আরো বেশ কিছুদিন চলতে থাকে, আমাদের লকডাউন পরিস্থিতি, তাহলে আমরা কিভাবে আমাদের তরুণদেরকে উদ্দীপ্ত করে আমাদের আরো নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি করে তাদেরকে আমরা কিভাবে কর্মমুখী করতে পারি সে ব্যাপারে আপনার মতামতটা শুনতে চাচ্ছি। সোহেল ইয়াহিয়া ভাই। ধন্যবাদ রূপক স্যারকে, মাননীয় মন্ত্রী এবং আমাদের আজকে পুরো আলোচনায় যারা আমরা আছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, কারণ হচ্ছে যে এই পরিস্থিতিতে পড়ে আমাদের আসলে কাজ বন্ধ হয়নি। ফিজিক্যালি ক্লাসটা আমরা বন্ধ রেখেছি, অনলাইনে ক্লাস আমরা নিয়েছি, অনলাইনে সাপোর্টটা দিয়েছি। এবং আমরা যেখানে একটু সংকটে পড়েছিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সার যারা কাজ করছে তারা একটু সংকটে পড়ে গিয়েছে, কারণ এই সমস্যাটা তো বিশ্বব্যাপী। বায়ারদের কাছ থেকে যে সাপোর্টটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। তবে এর মধ্যে অনেকেই কাজ করেছে, অনেকে খুব ভালো কাজ করেছে। তবে এখানে দুটো বিষয় চলে এসছে, একটা হচ্ছে দক্ষতা এবং অদক্ষতার বিষয়। যারা দক্ষ ছিলেন তারা রেগুলারলি কাজ পেয়েছেন এবং তারা সামনের দিকে এগিয়ে গেছেন। আর যারা একটু কম দক্ষতা ছিল তাদের বোঝাই যাচ্ছে মানটা কেমন। এরা বাইরে এটা বোঝে খুব ভালো করে, খুবই ভালো তারা বুঝতে পারে। তো সেইখান থেকে হচ্ছে আসলে অনেকেই কাজ পায়নি এবং এই সময় অনেকে হয়তো বা আমাদের যদি এই পরিস্থিতি, আরো লকডাউন পরিস্থিতি বা কোভিড-19 এই দূরত্ব বজায় রাখার পরিস্থিতি অনেকদিন ধরে মেনে নিতে হয়, আরো 1 বছর বা 2 বছর মেনে নিতে হয়, তাহলে কি আপনি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা দিয়ে আমাদের তরুণরা যে কর্মমুখী হচ্ছে সেটাকে কিভাবে আরো গতিশীল করা যায়, কিভাবে আরো বড় আকৃতিতে সাজানো যায়, সেরকম কোনো প্রস্তাব আপনার কাছে আছে কিনা? সেরকম প্রস্তাব আসলে অনলাইনে ট্রেনিংটা আমরা শুরু থেকেই সবসময় এই পরিস্থিতির বহু আগে থেকে আসলে অনলাইন প্ল্যাটফর্মটা চালু ট্রেনিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অনলাইন প্ল্যাটফর্মটাকে আরো গতিশীল করতে পারি, এখানে সুযোগ রয়েছে। তবে সমস্যাটা হচ্ছে যে সেটা হচ্ছে ইন্টারনেটের সুবিধাটা আমরা খুব একটা পাই না প্রত্যন্ত অঞ্চলে। আমাদের ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে আসলে এটা খুব কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে আমরা ওইরকম ফিডব্যাকটা পাই না যে ক্লাস নিতে হচ্ছে বা ক্লাস নেওয়ার সময় তাদের কাছে যে বিষয়, সেইখানে আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারটা আর একটু ইমপ্রুভ করা যেতে পারে। সেটা হচ্ছে ইন্টারনেটের সার্ভিস গুলো একদম রুট লেভেলে পৌঁছে দেওয়া যেতে পারে, সেটার জন্য আমরা আসলে সাপোর্টটা পেতে পারি। আসলে স্টুডেন্টদের কাছে রিচ করা না গেলে তো আসলে বোঝানো যাবে না তিনি আসলে কি শিখছেন এবং সেটা তাকে হাতে কলমে দেখিয়ে দিতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে যে আসলে ইন্টারনেটের সার্ভিসটা খুব দরকার। আর হচ্ছে প্রযুক্তি বিষয় সম্পর্কে আসলে যাদের সাথে আমরা কাজ করছি প্রযুক্তি সম্পর্কে আরো একটু বেশি নলেজ যদি রুট লেভেল থেকে দেওয়া যায় এখন থেকে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যেতে পারে স্কুল লেভেল থেকে। তাহলে হচ্ছে যে নেক্সটে যদি এরকম সংকট আমরা আরো 10 বছর পরে 50 বছর পরে যদি পড়ি, সেই সংকটটা আসলে আমরা সামাল দিতে পারবো। আমি একটি বিশেষ কথা বলবো যে আমি একটি কলেজে যখন আমি শিক্ষকতা করছিলাম, আপনি এবং আমি যুক্তভাবে আমরা কলেজের শিক্ষার্থীদের জন্য একটি এরকম ফ্রিল্যান্সার তৈরির একটি প্রশিক্ষণের আয়োজন করেছিলাম এবং আমরা আউটসোর্সিং করা কিভাবে যায় সেভাবে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে এবং অনেকেই এর মাঝে খুব সফল ফ্রিল্যান্সার হিসাবে অর্থ উপার্জন করছে, বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন, যে আমরা কি আমাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমের সাথে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ পেতে পারি কিনা, সেটা হয়তো প্রশ্ন থাকবে, পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে এটা সম্পর্কে বলবেন। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি মনে হয় যে আমাদের যারা উচ্চ মাধ্যমিক কিংবা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী আছেন তাদেরকে যদি আমরা সরাসরি এই কাজের সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানে যুক্ত করতে পারতাম, যেটা আমাদের আগামী দিনে যে বৈশ্বিক চ্যালেঞ্জ আসছে, যে আমাদের শিক্ষার্থীরা কি করবে, যেহেতু আমাদের লকডাউনের পরে অর্থনৈতিক একটি কঠিন সময় পার করতে হবে, সেক্ষেত্রে যদি তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিছুটা হাতে কলমে এই কাজগুলো শিখে বেরিয়ে আসলে তারা হয়তো তাদের অর্থনৈতিক উপার্জনের একটি রাস্তা খুলে যেত। সেই ব্যাপারটা নিয়ে আপনার একটু মতামত চাচ্ছি। এই সময়টাতে একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে টেকনোলজিটা সবার দরকার। এই যে আমরা এখন কথা বলছি সেটা কিন্তু টেকনোলজির মাধ্যমে। আসলে টেকনোলজির এই জ্ঞানটুকু না থাকলে তো আমরা আসলে কথা বলতে পারতাম না। তো স্টুডেন্টদেরকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে প্রস্তাব আর কি, যে একদম রুটলি স্কুল লেভেল থেকে তাদেরকে আসলে, অনেকে আসলে ফেসবুক চালায়, ফেসবুক না, এটা আসলে অপপ্রযুক্তি না দিয়ে আমরা যদি প্রযুক্তিটাকে নিয়ে আসি সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ হচ্ছে যে রুট লেভেল থেকে ছেলেমেয়েরা যদি প্রযুক্তির সাথে পরিচিত হয়, একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে পারে, তারা ইন্টারনেটটাকে কিভাবে ব্যবহার করতে পারে, ইভেন গুগল থেকে কিভাবে সার্চ করে জিনিসপত্র, তার প্রয়োজনীয় জিনিসপত্র সে শিক্ষা উপকরণ সে বের করতে পারে, এটা যদি আমরা রুট লেভেল থেকে দিতে পারি, স্কুল এবং কলেজ লেভেল থেকে, তাহলে তাদের দিয়ে আমরা বড় একটা আউটপুট পেতে পারি বেশ কয়েক বছরের মধ্যে আর কি। এটা হচ্ছে আমার প্রস্তাবনা, যদি এটাই বইয়ে একদম পাঠ্য বই আকারেই এবং সেটা প্র্যাকটিক্যালি যাতে তারা করে, ক্লাসে বসেই করতে পারে এবং প্রতিদিনের একটা সময় তাদের জন্য রেখে দেওয়া, তারা যাতে প্রযুক্তি জ্ঞানী হতে পারে, দক্ষ হতে পারে, সেই বিষয়ে আসলে। সোহেল ইয়াহিয়া ভাইকে আমরা একেবারে আরেক প্রান্তে চলে যাব, একজন আইনজীবীর কাছে আমরা যাব। মাজারুল ইসলাম হাইকোর্টের নিয়মিত আইনজীবী হিসাবে কর্মরত আছেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী এবং অন্যান্য প্যানেলিস্টদের সবাইকে শুভেচ্ছা। আপনি জানেন যে আসলে খুব লিমিটেড স্কোপে এখন আমাদের বিচার কার্যক্রমটা চলছে। সরকারের খুব দ্রুত একটা উদ্যোগ নিয়েছে সরকার, যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করেছে, এবং সেটাকে ফুলফিল করার জন্য আমাদের সুপ্রিম কোর্ট খুব দ্রুত কতগুলো প্র্যাকটিস ডাইরেকশন তৈরি করেছে, এবং যার পরিপ্রেক্ষিতে আসলে যেটা আসলে কমনলি খুব পরিচিত সেটা হচ্ছে ভার্চুয়াল কোর্ট। এটাকে আসলে অর্ডিনারি কমনলি ভার্চুয়াল কোর্ট হিসেবেই এখন সবাই জান। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আসলে আমরা কেউ কোর্টে যাই না, আমরা অনলাইনে অ্যাপ্লাই করি, অনলাইনে শুনানি হয় এবং অনলাইনে অর্ডার আসে। খুব লিমিটেড স্কোপে কোর্টের সাথে যোগাযোগ করতে হয়। কিন্তু এখানে কিছু বিষয়টা হচ্ছে যে এখন আমাদের যে সমস্যা, কোভিড যেই সিচুয়েশনটা চলছে, এটা আগামী কতদিনে শেষ হবে এটা আসলে কেউই নিশ্চিত করে বলতে পারছে না। আমার ব্যক্তিগত প্রস্তাবনা থাকবে যে এটা এখন যে অনলাইন ভাবে ভার্চুয়াল কোর্ট যেটা চলছে সেটাকেই আসলে কন্টিনিউ করা, এবং যতটুকু সম্ভব সেটার যে পরিধি আছে এটা কিন্তু খুব লিমিটেড স্কোপ এখন যেটা আমাদের চলছে, সেটা হচ্ছে যে জামিন এবং জামিন সংক্রান্ত, তাও জরুরি জামিন সংক্রান্ত। কিন্তু আমাদের সিভিল কোর্টগুলি লোয়ার জুডিশিয়ারিতে অলমোস্ট বন্ধ, এবং আমাদের হায়ার জুডিশিয়ারিতেও জিনিসটা কিন্তু টোটালি অলমোস্ট খুব সামান্য ক্ষেত্র ছাড়া এটা বন্ধ। আমার প্রস্তাবনা থাকবে যে ভার্চুয়াল কোর্টের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের অধীনে যেহেতু প্র্যাকটিস ডাইরেকশনগুলি অলরেডি সবগুলি করা অলরেডি ইন প্লেস, সুতরাং এর মাধ্যমে যে স্কোপটা এখন যে লিমিটেড স্কোপটা আছে সেই স্কোপটাকে আরেকটু এক্সটেন্ড করা এবং অধিকতর এক্সটেন্ড করা। কারণ আসলে বিচার বিভাগ, আপনি বুঝতেই পারছেন যে বিচার ব্যবস্থাটা আসলে বন্ধ রাখার কোনো চুক্তি নেই। ইতিমধ্যে প্রায় 1.5-2 মাস বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের কমপ্লিকেশন রেজ হয়েছে। আমি আশা করব যে যেহেতু সংক্রমণটাকে যাতে আমরা সংক্রামিত না হই, এই অনলাইন এই বিষয়টাকেই চালু রেখে জিনিসটা যাতে আরো এক্সটেন্ড করা যায় এবং আরো অধিকতর ক্ষেত্রে জিনিসটাকে বিস্তৃত করা। বলতে যে অনলাইন কোর্টের পরিধি বাড়ানো, আরো অনলাইনে আরো বেশি বিচার প্রক্রিয়া সম্পাদন করা, এবং এই ক্ষেত্রে কিছু কিছু মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু আছেন, আমার কিছু প্রস্তাব থাকবে যে এটা আসলে সম্ভব না। আমাদের যে অধ্যাদেশটা সরকার জারি করেছেন তাতে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আসলে আরো কিছু জিনিস দরকার হবে। যেমন ধরেন আমাদের এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে কিন্তু আমরা ট্রায়াল কমপ্লিট করতে পারি, এভিডেন্স নিতে পারি, কিন্তু এই জিনিসগুলি আসলে সম্ভব হচ্ছে না, কারণ কিছু লিগাল ব্যারিয়ার এখনো আমাদের মধ্যে আছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি অবশ্যই সরকারের কাছে আবেদন করব যে আমাদের যদি যে এভিডেন্স একটা আছে, সেই এভিডেন্স একটা যদি আমাদের কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আনতে হবে, যে আমরা অনলাইনে যে সমস্ত এভিডেন্স প্রডিউস করবো কোর্টের সামনে সেগুলি যাতে কগনিজেবল হয়, এবং এটা কিন্তু এক্সিস্টিং আমাদের এভিডেন্স অ্যাক্টে কিন্তু এগুলি কনসিডার করার সুযোগ নাই আদালতে। এবং এই ভার্চুয়াল কোর্টটাকে আসলে ফুল ফ্লেজে আনার জন্য ডেফিনেটলি আমাদের এভিডেন্স অ্যাক্টে বেশ বড় ধরনের কিছু অ্যামেন্ডমেন্ট আনা দরকার, এবং আমরা মনে করি যে সরকারের আন্তরিকতা থাকলে এটা খুব দ্রুতই জিনিসটা সমাধান করে অনলাইনে বেসটি একটা কোর্ট আরো কিছুদিন অন্তত চালিয়ে যাওয়া সম্ভব।
ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন সম্মুখ সমরের যোদ্ধার কাছে যাব। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। কোভিড-19 সিচুয়েশন আমরা জানি যে অনেক ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন, অনেকে পরলোকগত হয়েছেন। তাদের প্রতি আমাদের বিশেষ বিশেষ শ্রদ্ধা, কারণ ব্যাংক হচ্ছে এমন একটি জায়গা যেখানে গণমানুষের অনেক বেশি যাতায়াত হয় এবং আমাদের যে মুদ্রা মানে আমাদের যে টাকা, তার মাধ্যমে আমরা জানি যে কোভিড জীবাণুটি অনেক বেশি ছড়িয়ে পড়ে। তো ব্যাংক কর্মকর্তা হিসেবে প্রশান্ত চক্রবর্তী আমাদের মাঝে আছেন। তিনি কোভিড-19 সিচুয়েশনে কিভাবে, এখন আমরা যেটা জানছি যে লকডাউন যদি তুলে দেয় তাহলে হয়তো আমাদের ব্যাংকের কার্যক্রমের পরিধিও বাড়বে এবং ব্যাংক অনেক ফুল টাইম ধরে ব্যাংকিং কার্যক্রম চলবে। সেই দিক থেকে তিনি কি প্রস্তাব রাখতে চাচ্ছেন আমাদের আজকের এই আলোচনায়, যে আমরা কিভাবে ব্যাংকিং কার্যক্রমটাকে আরো সুন্দরভাবে গুছানো কিংবা অনলাইনে কোনো ব্যবস্থা নিতে পারি কিনা, যাতে আমাদের হয়তো সংক্রমণের হারটা না বেড়ে আমাদের কার্যক্রমও চলতে পারে। প্রশান্ত চক্রবর্তীকে অনুরোধ করছি। ধন্যবাদ রূপক রায়। এখানে উপস্থিত ধর্মপ্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমনির সামনে, ডক্টর দীপুমনির সামনে কথা বলতে পেরে আসলে নিজেকে সম্মানিত বোধ করছি। আর বাকি যারা উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। সত্যিকার অর্থে কি মার্চের শেষ নাগাদ যখন আমরা কোভিডের বাস্তবতার সম্মুখীন হলাম, তখন থেকেই আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় ছিল। আমরা চেষ্টা করছিলাম কিভাবে আসলে রিস্কটাকে কমিয়ে সেবা প্রদানটাকে অব্যাহত রাখা যায়। তো প্রশ্ন হচ্ছে যে লকডাউনটা উঠে গেলে বা যদি সবকিছু স্বাভাবিক হয় তাহলে আমরা কিভাবে দিব। তো এখানে আমার যে মূল আইডিয়াটা সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা সেবা দানের ব্যাপার, সেবা তো আমাকে দিতেই হবে কাস্টমারকে, কিন্তু যে সমস্ত ক্ষেত্রে মেসিভ গ্যাদারিং গুলো হয়, যেমন বিদ্যুৎ বিল, ইউটিলিটি বিলের ক্ষেত্রে দেখা যায় একটা ম্যাসিভ গ্যাদারিং হয়। তো সেটা কিন্তু আমরা অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবহারের মাধ্যমে, যেমন মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ট্রান্সপ্রিমাইজে আমরা এটা কমিয়ে ফেলতে পারি। এরপর আরেকটা পয়েন্ট, সেটা আমি কি এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা যেটা প্রয়োজন আছে সেটা রাখি, এবং সার্ভিসের ক্ষেত্রে যদি আরো স্মুথ করতে পারি, যাতে প্লাস্টিক কার্ড ব্যবহার করে একজন মানুষ সহজেই তার টাকাটা উত্তোলন করতে পারে। এছাড়া স্মার্ট অ্যাপস এর মাধ্যমে আমরা এই ধরনের সেবাগুলো দিতে পারি, অর্থাৎ অনলাইন ব্যাংকিং এর পরিধিটা আমাদের বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিকল্প যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে মোবাইল ব্যাংকিং, অ্যাপস ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমার মনে হয়, যদি আমরা সেটা পারি, যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু ব্যাংকগুলো এখন কিন্তু বিভিন্ন মাধ্যমে, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমাদের সেবাগুলো দিয়ে যাচ্ছে। তো আমরা যদি ঠিক যে মানুষগুলো যে সেবাটা দরকার সেই সেবাটা যদি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে নেয়, তাহলে কিন্তু সে আর তার এলাকাটাকে, মানে ওই জায়গা থেকে সে সরে আসবে না। সেক্ষেত্রে ট্রান্সমিশনের একটা ঝুঁকিটা কমে যায়। তবে সেই ক্ষেত্রে যে সমস্ত ব্যাংকগুলো এখনো অনলাইন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে নিয়ে আসতে পারেনি তাদের কার্যক্রমের মধ্যে, আমার প্রস্তাব সীমিত পরিসরে হলেও অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ব্যাংক যেন সেই অনলাইন ব্যবস্থাটাকে অ্যাবসর্ব করে নিতে পারে। ধন্যবাদ। শিক্ষামূলক কার্যক্রম ছিল, প্রত্যেকটাকেই আমরা অনলাইনে ব্যবস্থাপনা করে সেগুলোকে অনলাইনে প্রচারের ব্যবস্থা করেছি। এটা হচ্ছে আমাদের ব্রেভের কার্যক্রম। আপাতত আমি ব্রেভের পক্ষ থেকে এটুকু বললাম। আজকে আমাদের সকল আলোচনার সারবস্তু আমরা আবার একটু শেষ দিকে চলে এসেছি। আমরা আমাদের জনপ্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান ভাইয়ের কাছ থেকে একটু তার বক্তব্য শুনতে চাইবো। জাহিদুল ইসলাম রোমান ভাই। এবং আমরা যাই হোক, অনেক আলোচনা হয়েছে হিসাবে প্রান্তিক পর্যায়ে কিছু অসুবিধা, আমি যদিও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারপরও আমার কিছু সুপারিশ আমি ওনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। সেটা প্রথমেই আমি যেটা বলেছি, ধর্মীয় সমাবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা বা ধর্মীয় সমাবেশের ব্যাপারে সরকারের একটা গাইডলাইন থাকা দরকার। কতজন মানুষ কিভাবে যেহেতু আমাদের এই কোভিড-19 এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি এবং আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সেখানে এইসব সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, সেরকম একটা গাইডলাইন থাকা উচিত। আমাদের বিভিন্ন নির্বাচন, ভোট গ্রহণ প্রক্রিয়া, পেশাজীবীদের বিভিন্ন দাবি আদায়, আন্দোলন,
এইসব বিষয়ে সরকারের কিভাবে ওগুলি নিয়ন্ত্রণ করবেন। আমরা যদিও আমাদের উপজেলা থেকে আমরা পিপি, মাস্ক, গ্লাভস এগুলি আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি, কিন্তু সেক্ষেত্রে পিপি গুলির আসলেই আমরা মানে কোন ধরনের পিপি এই সংক্রমণ রোধে কার্যকর সেটা কিন্তু সেই জ্ঞানটা কিন্তু আমাদের নাই। কিন্তু তারপরে আমরা হয়তো পিপি সংগ্রহ করছি, মাস্ক সংগ্রহ করছি, আমরা দিচ্ছি, কিন্তু সেটাও অপর্যাপ্ত। তারপর আমাদের এই মফস্বলে তো ভেন্টিলেটর পাওয়া যাবে না, আর অত সিভিয়ার রোগীদেরকে তো আসলে যাদের ভেন্টিলেশন দরকার তারা ঢাকায় আমরা হয়তোবা করব, কিন্তু এইখানে মফস্বলে যদি অক্সিজেনের অপর্যাপ্ততা আছে, যদি পর্যাপ্ত অক্সিজেনের যোগান দেওয়া হয় তাহলে এখানে আমাদের অনেক রোগীকে আমরা ওইখানে হয়তোবা চিকিৎসা দেওয়া যেতে পারে। আমাদের নানা রকম গুজব সোশ্যাল মিডিয়াতে, অনলাইন নিউজে নানা রকম গুজব ছড়ানো হয় এবং সে কারণে এগুলি সাংঘর্ষিক হয়ে যায় যে আসলেই করোনা ভাইরাসে আমাদের কি করণীয় এক একজন এক এক রকম বলে। সেগুলির ব্যাপারেও আমরা মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, সেগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমি আর বেশি কিছু বলতে চাই না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা, নির্ণয়ের পরীক্ষা, যে জেলা উপজেলা পর্যায়ে আসলে সেটা অপর্যাপ্ত তো আছেই, তারপর সেক্ষেত্রেও নানা রকম জটিলতা আছে। সেটা সহজীকরণ এবং এই টেস্ট পরীক্ষাটা যাতে আরো ব্যাপকভাবে করা যায় সে ব্যাপারেও আমাদের মন্ত্রী মহোদয়। ধন্যবাদ। আসলে আমি খুব বেশি সময় নেব না, শেষের দিকে চলে এসেছেন। আমি আসলে কিছু প্রস্তাব আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবদার বলতে পারেন। মনে হয় একটা পিসিআর ল্যাব পর্যায়ে যদি আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই যদি নাও দেওয়া হয়, অন্তত আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই, যেটা আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় বলেছেন সেটার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেসব বিধিনিষেধ আছে সেই বিষয়গুলো আরো বেশি প্রচার মাধ্যমে নিয়ে আসা। কাউসার হিমেল, আমরা চলে যাচ্ছি আমাদের ডক্টর সেজুতি সাহার কাছে, যিনি অনেকক্ষণ ধরে আমাদের মাঝে আছেন, শুধু লন্ডন থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা অনুরোধ করব তার সর্বশেষ মন্তব্য এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যদি তার বিশেষ কোনো পরামর্শ থাকে সেটি উপস্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আবার আমার কাছে আসার জন্য। আমি না খুব এত মানুষ থাকেন না সবগুলো অনুষ্ঠানে, থাকলেও কি হয় দেখা যায় একই ফিল্ডের, হ্যাঁ আমি হয়তো অন্য অনুজীব বিজ্ঞানীদের সাথে কথা বলছি বা শুধু ডাক্তারদের সাথে কথা বলছি। আমার যেটা মানে অসম্ভব ভালো লাগলো সেটা হচ্ছে যে আইনজীবী থেকে শুরু করে, চলচ্চিত্রকার থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে সবার কথা শুনতে পাচ্ছিলাম এবং এক একজনের যে এক একটা এক্সপিরিয়েন্স, এটা আমার কাছে মানে খুব ভালো লাগলো শুনতে। এবং সবার কাছে কিন্তু একটা থিম বারবার ফেরত আসে না, যে ডিজিটাল বাংলাদেশ। আমরা কিন্তু 2 মাস আগেও ভাবতে পারিনি যে আমরা এভাবে গুগল হ্যাংআউটে মিট করবো। এটা কিন্তু আমার কাছে একটা অস্বাভাবিক ব্যাপার মনে হয়, যে দেখা হবে না এটা তো বাঙালির হতেই পারে, এটা দেখা হবে, চা হবে, খাওয়া দাওয়া হবে, তাহলেই না মানে ভালো করে কথা হবে। তো আমি দেখছি যে সবাই কিভাবে আমাদের নিজেদের ছোট্ট ছোট্ট যুদ্ধ লড়ছি, আগাচ্ছি, সবাই চেষ্টা করছি, ভার্চুয়াল একটা পৃথিবী বানাচ্ছি এবং ভার্চুয়াল কোর্ট থেকে শুরু করে ভার্চুয়াল ক্লাসরুম পর্যন্ত আমরা কথা শুনলাম। এমনকি আমরা শুনলাম যে আজকাল কিভাবে আমরা বাসায় বসে থিয়েটার উপভোগ করতে পারি। তো যেটা আমার মনে হচ্ছিল যে কথাটা শুনে, যে আমি কিন্তু লন্ডনে এসে লকড আউট হয়ে গেছি, ইমার্জেন্সিতে এসেছি, 36 ঘন্টার মধ্যে ফ্লাইট বন্ধ, আমি এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারিনি। আমার কিন্তু একটা ল্যাবের দল আছে, আমরা কোভিড টেস্টিং থেকে শুরু করে জিনোম সিকোয়েন্সিং পর্যন্ত করে, এটা কিন্তু সব ভার্চুয়ালি হচ্ছে। চারিদিকে ক্যামেরা আছে, মাইক্রোফোন আছে, স্পিকার আছে, আমি কথা বলছি, ওটা করেছি এবং আমার মনে হচ্ছিল কত বড় একটা কাজ করে ফেললাম। কিন্তু আপনাদের সাথে যখন কথা বলছি না, মানে বোঝা যাচ্ছে আমরা কিন্তু সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় যে একটা যদি আমরা একটু ভালো করে করতে পারি এই কাজটা, যে এরকম মিটিং যদি আমরা আরো করতে পারি, আরো যদি সমন্বয় নিয়ে করতে পারি, সম্মিলিত ভাবে করতে পারি, ভার্চুয়াল রিয়ালিটিতে বসে যদি আমি মানে থিয়েটারের ফিল পাই, সিনেমা দেখতে পারি, কেননা আমি ওদের ছাত্রছাত্রীর কাছে নিয়ে যেতে পারবো না, কেননা ওদেরকে আমরা ক্লাসরুমের ফিলিংটা দিতে পারবো না। আমার মনে হয় আমাদের সবার একে অন্যের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।
মানে কোভিড আমাদেরকে যাই শেখাক না কেন, একটা জিনিস কিন্তু শিখিয়ে দিচ্ছে, মানুষ একা বাঁচতে পারে না। এবং এটা কিন্তু আরেকটা এক্সাম্পল যে আমরা সবাই সবার কাছ থেকে কিভাবে শিখতে পারি, এবং এটার যদি একটা ওভারসাইট হতো বা কেউ যদি আমাদের কিছু হেল্প করে যে আমরা কিভাবে এই কনভারসেশন গুলো আরো করতে পারি এবং নিজেদের সাকসেস এবং ফেলিয়ার গুলাকে একসাথে আনতে পারি, এবং নিজেদের মানে এক একজনের এক একটা স্ট্রেংথ উইকনেস কিভাবে আমরা স্ট্রেংথ গুলো একসাথে এনে আরো ভালো নিজেদের ফিল্ডে কাজ করতে পারি। আমার মনে হয় আমি এটা দিয়ে শেষ করব, কনক্লুড করব। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সেজুতি সাহা। আমরা আমাদের সব আলোচনা শুনলাম এবং শোনালাম আমাদের মাননীয় মন্ত্রীকে। এখন আমরা তার কাছ থেকে শুনবো, তার আশীর্বচন শুনবো। মাননীয় মন্ত্রী এতক্ষণ ধৈর্য ধরে অনেক সময় নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন, বিভিন্ন সেক্টরে কাজ করা তরুণদের কথাগুলো তিনি শুনেছেন। তার কাছ থেকে আমরা এখন তার অনুভূতি শুনতে চাইবো এবং সর্বশেষ তিনি আমাদের জন্য কি আশীর্বচন দেবেন সেজন্য আমরা অপেক্ষা করছি। মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। আশীর্বচনের এখানে সুযোগ নেই, এখানে হলো আমরা সবাই আমাদের যার যার জায়গায় থেকে আমরা কি করছি, আমরা আরো কি করতে পারি এবং অন্যের অবস্থানটা বুঝে তাদের যা বেস্ট প্র্যাকটিসেস আছে সেটাকে আমরা কি করে কাজে লাগাতে পারি, সেই জন্য এই আলাপগুলো এত জরুরি। এবং সেই জন্যে আমি রূপক আমাকে বারবারই বলছে যে আমি এত লম্বা সময় আছি, তার কারণ হচ্ছে প্রত্যেকবারই যতগুলো এরকম মিটিং করছি তার থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে শিখছি। এবং সেজন্যেই আমাদের এই যে একটা আমি সবসময় বলি যে এই বড় সংকটটা আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, সে যদিও কিন্তু গোড়াতেই বলেছিল। তো এই যে সম্ভাবনার জায়গাগুলো তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গাগুলোকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এবং যে কথাটি আমাদের যিনি চলচ্চিত্র নির্মাতা ফখরুল খান সাহেব তিনি বলেছেন যে যেটি আমরা হয়তো ক বছর বাদেই যেতাম সেটি এখন আমরা করতে পারছি। আমাদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তাই, শিক্ষা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, শিক্ষার ক্ষেত্রেও তাই যে আমাদের যে শিক্ষায় অনলাইন শিক্ষায় আমাদের কিন্তু যেতেই হতো কদিন বাদে। আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের কথা বলি, আমাদেরকে কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের অনলাইনের এডুকেশনে একটা বড় আকারে আমাদের যাবার প্রয়োজন হতো। কারণ আমাদের যে দক্ষতাগুলোর কথা আমরা বলছি শুধু সফট স্কিলস নয়, আমাদের অন্যান্য যত রকমের দক্ষতা এবং এমপ্লয়েবিলিটি অর্থাৎ কাজ পাবার ব্যবস্থার কথা বলছি, সেগুলো যদি পেতে হয় এবং এই যে দ্রুত একটা পরিবর্তনশীল বিশ্ব, সেখানে নিজেকে প্রতি মুহূর্তে উপযুক্ত একজন কর্ম উপযোগী মানুষ হিসেবে রাখতে হলে আমাদের কিন্তু সারাক্ষণই হয়তো নিজের নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমি এখন যে কাজে আছি সে কাজে থেকেই আমাকে নতুন দক্ষতা অর্জন করবার জন্য চেষ্টা করতে হবে। কাজে আমাদের শিক্ষার্থীদের একটা বিরাট সংখ্যক কিন্তু হবে যারা ইন পার্সন ক্লাস করতে পারবে না, অর্থাৎ ক্লাসে এসে ক্লাস করতে পারবে না, তাদের এই অনলাইন এডুকেশনের উপরেই নির্ভর করতে হবে। কাজে যে কাজটি আমরা হয়তো কয়েক বছর বাদে করতাম সেটি আমাদের এখন করতে হবে এবং এটি সকল ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এই কোভিড-19 আমাদেরকে আমাদের সামনের সময়টাকে এখনকার সময় এনে দিয়েছে, তাহলে তো আমরা এগিয়ে গেলাম। কাজে আমি এটাকে সমস্ত পুরো বিষয়টাকেই অনেক বড় সম্ভাবনা হিসেবে দেখি এবং সেজন্য আমরা হয়তো এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত নই, কিন্তু এই যে আমরা ভাবছি যেখানে আমাদের যেতে হতো এখনই যেতে হচ্ছে, তখন আমরা অনেক রকম ইনোভেশনের দিকে যাচ্ছি, আমরা নতুন করে ভাবছি, আমাদের অনেক চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সে যদি বলেছে যে আমাদের সব জায়গায় অনেক কিছু করবার আছে, আমাদের ল্যাবে করবার আছে, বাইরে করবার আছে, রাস্তায় করবার আছে, আমার মনে হয় সবার আগে সবচেয়ে বড় করার জায়গাটি হলো আমাদের মনোজগৎ। সেখানে সবচেয়ে বড় পরিবর্তনটা দরকার। আমার মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে, আমার বলতে হবে, আমার বিশ্বাস করতে হবে যে আমি পারি, আমি পারবো, যেটা আমি গতদিন পর্যন্ত করিনি। এই জায়গাটিতে আমাদের মনকে নিয়ে যেতে হবে এবং তাহলে নিশ্চয়ই আমরা পারবো। এবং আমরা যে পারছি এখনই তো, এই গত 2 মাসেই তো আমরা দেখছি আমরা কত কিছু পারছি এবং এই যে পারছি এটা কিন্তু এটাই আমাদের নতুন বাস্তবতা, নিউ নর্মাল। এবং এই নিউ নর্মালটাকেই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে,
আমাদের যতগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আমাদের দূর করতে হবে। অনেক আলাপ হয়েছে, কিন্তু তারপরও আমি একটু যদি অলমোস্ট কিছুটা একটু সাম আপ করার মতোই যদি বলি যে আমাদেরকে এই যে দাফন সৎকার এগুলোর কথা হিমেল বলেছিল, হ্যাঁ, যে একটা স্টিগমা আছে, অনেক রকমের বাধার সম্মুখীন হচ্ছে, এবং সেজন্য যেটা দরকার যে সঠিক তথ্য প্রচার করা দরকার। তথ্যগুলো প্রচার হচ্ছে, কিন্তু সেটাকে আরো ব্যাপক ভাবে করা প্রয়োজন, এবং সেখানে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এই প্রচারণাগুলোকে পৌঁছে দেওয়া দরকার। আমার কাছে খুব অদ্ভুত লাগে যে একদিকে আমরা আমাদের এলাকায় হাসপাতাল গড়তে দেব না, একদিকে আমরা আমাদের এলাকায় কাউকে কবর দিতে দেব না, আবার অন্যদিকে আমাদের কিন্তু একেবারে হাজার হাজার মানুষের সঙ্গে গায়ে গায়ে লেগে বাজারে রাস্তায় হাটে ঘাটে যেতে কিন্তু আমরা পিছপা হচ্ছি না। সেটা কি করে সম্ভব? কাজে আমরা বেশ একটা অদ্ভুত একটা মানসিকতার মধ্যে আছি। সেটাও আমাদের আসলে ভাবা দরকার। আর আমাদের জাহিদুল ইসলাম রোমান সাহেব যেগুলো বলেছেন, হ্যাঁ, এই যে স্যাম্পল কালেকশনের কথা বলেছেন, পরীক্ষার সময় কষ্টসাধ্য সেগুলোর কথা হিমেলও বলেছে, এবং রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এই যে একটা পরিবার বা অনেকগুলো মানুষ মনে হয় যেন তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কাজে রিপোর্টটা দ্রুত পাওয়া। এখন টেস্ট তো আগের চাইতে অনেক বেশি হচ্ছে, এবং রিপোর্টও কিন্তু আগের তুলনায় অনেক দ্রুত হচ্ছে। অবশ্যই যত দিন যাবে তত আমাদের এই টেস্টিং এর ক্ষেত্রে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে, এবং আমরা আরো দ্রুত এই রিপোর্টগুলো পাবো। লকডাউনের ক্ষেত্রে রোমান যেটি বলেছে, আমাদের কিন্তু যেটি আমরা সিদ্ধান্ত নেই সেটিকে আমাদের সবাই মিলে আন্তরিকতার সঙ্গে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমি খানিকটা করলাম না, আমার সুবিধা মতো এক জায়গায় করলাম, এবং কিসে যে আমার সুবিধা আমি তাও জানি না, তাহলে কিন্তু হবে না। এবং যখনই যে নির্দেশনাগুলো দেয়া হচ্ছে তার সঙ্গে যুক্তিও দেয়া হচ্ছে, সেগুলোকেই হয়তো আমরা আরো বেশি ব্যাপকভাবে আমরা আমাদের প্রচারে নিয়ে যেতে হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, রোমান বলেছেন যে নানান রকম জোক, একদম ভয় পাবার কোনো কারণ নেই, কেউ ভুলে যাচ্ছে না আসলে এগুলো, নানান রকমের জোক আসছে, কিন্তু কারণ আমরা একেবারে যেদিন থেকে লকডাউন হয়েছে তার 3 দিনের মধ্য থেকে আমরা কিন্তু আমাদের টেলিভিশনের মাধ্যমে, সংসদ টেলিভিশনের মাধ্যমে আমরা পাঠদান শুরু করেছি। এত দ্রুত কিন্তু আর কোনো ক্ষেত্রে ট্রান্সফরমেশন কিন্তু হয়নি, একমাত্র শিক্ষা ক্ষেত্রে সেটা হয়েছে। এবং আমরা শুধুমাত্র সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া না, এবং সেখানে মানুষের সাড়া কিন্তু অসাধারণ, এবং আমি আমাদের শিক্ষকদের কাছ থেকে, 2জন শিক্ষকের কাছ থেকেই সেটা শুনেছি। অবশ্যই সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের এই যে স্বল্প সময় আমরা পাবো, কারণ পুরো সিলেবাস আমাদের হয়তো কভার করা সম্ভব হবে না, তাহলে আমরা আমাদের প্রতিটি ক্লাসে যে দক্ষতাগুলো, যে জ্ঞানগুলো আমরা দিতে চাই, সেগুলোকে আমরা কিভাবে এই স্বল্প সময়ের মধ্যে স্বল্প সংখ্যক ক্লাসের মধ্যে দিয়ে আমরা পৌঁছতে পারবো, কি করে আমরা সেখানে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে এর সঙ্গে সম্পৃক্ত করতে পারবো, কি করে আমরা তাদের অ্যাসেসমেন্ট ঠিক করবো, তাদের পরীক্ষা নেব, কি করে সেটি করব। কোনো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ল্যাবের দরকার হয়, সেই ল্যাবের কাজগুলো সেখানে আমরা কি করে করব। শিক্ষা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার বিষয় আছে, সেগুলো আমরা কি করে করব। কিন্তু গবেষণা যে অনলাইনে অনেক দূর সম্ভব, সেটি তো সেজুতির কথা থেকেই জানা গেল, এবং এটি আসলেও অনেকখানি সম্ভব, অনেক দিকে সম্ভব, আর সবটুকু হয়তো সম্ভব নয়। সেই কাজগুলো কোথাও ল্যাবে তো কাজ করতেই হবে। তো আমাদের যেগুলো দরকার, আমরা শিক্ষার ক্ষেত্রে মূলত মনে রাখতে চাই যেটি, যে আমাদের সবার অ্যাক্সেস দরকার, আমাদের একুইটি দরকার, আমাদের ইনক্লুশন দরকার। আমরা সবাইকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আমরা কোনো ডিজিটাল ডিভাইড তৈরি করতে চাই না। যেখানে বঙ্গবন্ধু চেয়েছিলেন বৈষম্যহীন সমাজ, শেখ হাসিনা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চান যেখানে সবাই থাকবে, আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদের প্রতিটি মানুষ তার অন্তর্ভুক্ত হবে। সেখানে যে এখন পরিস্থিতি বা আগামী হয়তো কিছুদিন, আমরা জানি না কতদিন, যে পরিস্থিতি, সেটি কিন্তু একেবারে একটা আদর্শ অবস্থা নিশ্চয়ই নয়। আমাদের হলো একটা ক্রাইসিস থেকে কি করে আমরা উত্তরণ ঘটাবো, এবং একই সঙ্গে আমরা কি করে আমাদের নতুন বাস্তবতাকে আমরা মেনে নেব, এবং তার সঙ্গে আমরা কোপ করতে পারবো, এবং তাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। কাজে আমাদের এই যে রোটেশনের কথা বলেছেন, আমাদের একজন শিক্ষক বলেছেন আমরা একদিন সায়েন্স গ্রুপকে আনলাম, একদিন হিউম্যানিটিজকে আনলাম, একদিন কমার্সকে আনলাম। আমরা যেমন চিন্তা করছি যে এক দিন, ধরুন মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে
একদিন ক্লাস 6 আসলো, একদিন ক্লাস 7 আসলো, একদিন ক্লাস 8 আসলো, এইভাবে করে যে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি মেনে চলা সেইভাবে কাজ করানো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিলেবাস নিয়ে আবার ভাবতে হবে, অ্যাসেসমেন্ট পদ্ধতি সেগুলো নিয়ে ভাবতে হবে। পরীক্ষার সংখ্যা কমানো যায় কিনা বলেছেন, কন্টেন্ট ডেভেলপ করা, সেই ক্ষেত্রে ধরেন একটা ভিডিও কিংবা গ্রাফিক্স দিয়ে শিক্ষার্থীদের যদি বোঝায়, সেটি অনেক সময় ক্লাসে এসে শেখার চাইতেও অনেক বেশি আনন্দময় এবং অনেক বেশি সহজ হতে পারে। কাজে আমাদের কিন্তু এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে চাই, কিন্তু তার মানে এই নয় যে আমাদের শতভাগ শিক্ষার্থী আমরা সকল ক্ষেত্রে আমরা পাবো। আমরা কিন্তু ক্লাসেও সবসময় শতভাগ শিক্ষার্থী পাই না। কাজে আমাদের যে সবাইকে আমরা পাবোই এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করছি, যে কারণে আমরা টেলিভিশনের সঙ্গে সঙ্গে অনলাইন করছি, তার পাশাপাশি আমরা এমনকি কমিউনিটি রেডিওকে অন্তর্ভুক্ত করবারও আমরা চিন্তা ভাবনা করছি। আমরা অন্যান্য সারা দুনিয়াতে কোথায় কি কি বেস্ট প্র্যাকটিসেস আছে সেগুলো থেকে নিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের এই অভিজ্ঞতাগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের ফখরুল খান সাহেব যেমন এই ভার্চুয়াল রিয়ালিটির কথা বলেছেন, প্ল্যাটফর্মের কথা বলেছেন, কাজেই আমাদের এইসব সব দিকেই কিন্তু আমাদের যেতেই হবে। এবং আমাদের যিনি ফ্রিল্যান্সার তিনি কিন্তু এই যে আমাদের ইন্টারনেট, কিন্তু এখনো যেখানে যেখানে প্রতিবন্ধকতাগুলো আছে, আমাদের অনেক শিক্ষার্থী ধরুন গ্রাম পর্যায়ে আছে, যে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র কিংবা উপজেলা কর্মকর্তার কিংবা উপজেলা চেয়ারম্যানের অফিস, সেখানেও কিন্তু ইন্টারনেট বা কম্পিউটারের সুযোগ সুবিধা আছে। তারা কিন্তু চাইলে সেগুলোতেও আমি নিশ্চিত যে আমাদের জনপ্রতিনিধিরা বা সরকারি কর্মকর্তারা তারাও কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে সেই সুযোগটি করে দেবেন। কাজেই এই মুহূর্তে নেই তার মানে এই নয় যে আমাদের থাকবে না। আর আমরা এমনকি শিক্ষার্থীদেরকে, পৃথিবীর বহু দেশে আছে, আমাদের এখানে এখনো নেই, শিক্ষার্থীদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় কিনা, যাতে তারা নিজেরা তাদের জন্য অন্ততপক্ষে একটি ট্যাব কিংবা স্মার্টফোন, সেটি তারা একটি ডিভাইস তারা কিনতে পারেন। আমরা নানান কিছু নিয়ে ভাবছি এবং চেষ্টা করছি। আমাদের ইন্টারনেট সার্ভিসটাকে আরো বেটার করা যায় কিনা, স্পিড বাড়ানো যায় কিনা, এটি আরো মূল্য কমানো যায় কিনা, শুধুমাত্র শিক্ষার্থীদের প্রয়োজনে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি। যারা এবং আইসিটির বিষয়টি আমাদের, এবং শুধু আইসিটি মানে আমি বই পড়লাম, জানলাম, সফটওয়্যার হার্ডওয়্যার, শুধু তাই না তো, আমার কি করে সেটিকে আমি আমার কাজে অ্যাপ্লাই করব, আমার সেই জ্ঞানটাকে আমি প্রয়োগ করব, অ্যাপ্রোপ্রিয়েট সেটার জন্য কারিকুলাম তৈরি করা, সেটির কিন্তু কাজ আমাদের চলছে। আমাদের কারিকুলাম পুরো পরিবর্তনের কাজ চলছে। কাজে আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকেরা এখন কিন্তু অনেক বেশি এই বিষয়গুলোতে ট্রেন্ড হচ্ছে। আমাদের ইয়াহিয়া সোহেল সাহেব, তিনি আমাদের এই যে আইন অঙ্গনে না, তিনি আইসিটির কথা বলেছেন। আর আমাদের আইনজীবী বোধহয় মাজহারুল ইসলাম সাহেব, তিনি বলেছেন যে এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, আমি নিশ্চিত যে এই যেহেতু এখন ভার্চুয়াল কোর্টস হচ্ছে, তাতে আইনজীবীরা যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলো দূর করবার জন্য কিন্তু আইন মন্ত্রণালয় এবং আমাদের বিচার বিভাগ তারা যৌথভাবে কাজ করবেন। কারণ আমরা সবাই জানি যে কবে এটি শেষ হবে এটি আমরা জানি না। আর প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের সামনে এগিয়ে যাবার যে কাজ, সেটি কোভিড আমাদের আজকের দিনে নিয়ে চলে এসছে। কাজে আমাদের এগুলো করতেই হতো, এখন একটু আগে করতে হচ্ছে। ব্যাংকিং এর ক্ষেত্রেও দেখুন, ব্যাংকিং সেবার, অনলাইনে ব্যাংকিং সেবার সেটির পরিসর বৃদ্ধি করা। ইতোমধ্যে আমাদের দেশে একেবারে স্বল্প মোবাইল যে ব্যাংকিং সার্ভিস, এই বিশেষ করে এই যে বিকাশ বলুন, শিওর ক্যাশ, নগদ, এরকম যারা আছে, তাদের কিন্তু সেবা প্রতিদিন তারা গ্রহণ করছেন। আমাদের এই মানুষগুলো, প্রান্তিক একেবারে মানুষগুলো, তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছেন। মোবাইলের মাধ্যমে তারা বিভিন্ন নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন। তারা আবহাওয়ার খবর নিয়ে তাদের কৃষি কাজে সেটিকে ব্যবহার করছেন। কাজেই এই টেকনোলজিগুলো কিন্তু তারা ব্যবহার করছেন। এর কাজেই এই ব্যাংকিং সেবাকে, সেটির পরিসর বৃদ্ধি করা যাবে না বা সেটি জন্যে মানুষ প্রস্তুত নয়, এটি একদমই আমি মনে করি না। এটিকে যেমন পরিসরও বাড়ানো যাবে, আমাদের মানুষ টেকনোলজি ফ্রেন্ডলি, একেবারে খুবই টেক ফ্রেন্ডলি মানুষ। কাজেই তারা কিন্তু এর সঙ্গে একেবারে খাপ খাইয়ে নেবে, কোনো সময়ই লাগবে না।
অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান আরো কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধর্মীয় সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, নির্বাচন, ভ্রমণ, এই সব জিনিসগুলোর ব্যাপারে যে গাইডলাইন প্রয়োজন, গাইডলাইন কিন্তু একেবারে খুব সুস্পষ্ট। উনি নিজেই তার প্রশ্নের মধ্যে বলে দিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা, আমরা সবাই জানি সেই স্বাস্থ্যবিধিগুলো কি, এবং সামাজিক দূরত্ব মেনে চলা। আমি সবকিছুই করতে পারবো যদি আমি স্বাস্থ্যবিধি মেনে চলি আর যদি আমি সামাজিক দূরত্ব বজায় রাখি। অর্থাৎ আমার এই ভাইরাসের যে সংক্রমণ সেটাকে যদি আমি বন্ধ রাখি তাহলেই তো আমার পক্ষে সবকিছু করা সম্ভব। আর তিনি আরেকটি যেটি কথা বলেছেন যে ইউপি চেয়ারম্যান মেম্বারদের জন্য পিপি কিন্তু ইউপি চেয়ারম্যান মেম্বার কারো দরকার নেই। পিপি দরকার শুধুমাত্র যারা একেবারে কোভিড হাসপাতালে কোভিড রোগীর সামনে কাজ করছেন, কিংবা যারা হয়তোবা যারা এই স্যাম্পল, যারা কোভিড টেস্টিং এর জন্য যারা স্যাম্পল কালেকশন করছেন, এছাড়া আর কারোরই কিন্তু পিপি প্রয়োজন নেই। বাকিরা সবাই যদি চোখ, নাক, মুখ এগুলোকে যদি যথাযথভাবে প্রোটেকশন দেন এবং নিজের হাত সবসময় পরিষ্কার রাখেন, তাহলেই তারা এই সংক্রমণ থেকে বাঁচতে পারেন। আর অর্থাৎ মাস্ক ব্যবহার একেবারে গুরুত্বপূর্ণ, এবং চোখে কোনো ধরনের চশমা ব্যবহার। অক্সিজেনের অপর্যাপ্ততা এটি অবশ্যই রয়েছে। আর কোভিড রোগীর ক্ষেত্রে যেটি হয় যে নিরবচ্ছিন্ন একটি অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়, সেটি আমাদের শহরেরও বহু হাসপাতালে নেই। ওই সিলিন্ডার দিয়ে ব্যবহার করতে হয়, সেটি দিয়ে খুব বেশি সুবিধা হয় না। তো আমাদের একেবারে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নিশ্চিত করা সেটি হয়তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তারপরেও চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ যে কিভাবে আমরা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এই আমরা পৌঁছে দিতে পারি। খুব বড় একটি কথা জাহিদুল ইসলাম রোমান সাহেব বলেছেন, গুজব, যেগুলো বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এর পেছনে খুব হীন অপরাজনীতি এর পেছনে জড়িত, আমরা সেগুলোকে কিন্তু সরকার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। তবে আমি মনে করি যে এই গুজব নিয়ন্ত্রণের জন্য এবং গুজবের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচবার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। বিশেষ করে আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের প্রত্যেককে জানাতে হবে গুজবে কোনোভাবেই যেন কেউ কান না দেন, গুজব দিয়ে যেন কোনোভাবে প্রভাবিত না হন। যে কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে আগে সেটি জেনে নেবেন, যাচাই করে নেবেন সঠিক কিনা, তারপরে সেটি শেয়ার করবেন কিংবা লাইক দেবেন, তার আগে নয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের, যখন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি, এটি একটি খুব শক্তিশালী মাধ্যম, এটিকে খুব হেলাফেলা করবার কোনো আসলে সুযোগ নেই। কাজেই সেটির ব্যবহারের সঠিক ব্যবহার সম্পর্কেও কিন্তু আমাদের সচেতন হতে হবে। এবং বিশেষ করে আমি বলবো তো আমাদের তরুণ সম্প্রদায়, আমাদের তরুণরাই কিন্তু আমাদের ভাষার অধিকার এনে দিয়েছে, আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের গণতন্ত্র এনে দিয়েছে। আমাদের তরুণরাই পারে আমাদের এই সমস্যাগুলোর উত্তরণ ঘটাতে, কারণ তারাই কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বেশি ব্যবহারকারী। কাজে তারা সচেতন হবে এবং তারা এই কোভিডকে পরাজিত করবে, তারা এই গুজবকে পরাজিত করবে, তারা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। করোনা টেস্ট নিয়েও অনেক কথা হয়েছে, এখন তো অনেক হচ্ছে, পর্যাপ্ত না বললে অনেক হচ্ছে, এখন বাড়ছে প্রতিনিয়ত, কারণ আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। কোনো দেশেরই কিন্তু এত টেস্ট করবার সক্ষমতা এই ধরনের কোনো ক্রাইসিস হবার আগেই থাকে না, কারণ এরকম টেস্টিং আমাদের করতে হয়নি কখনো। এবং সেই সক্ষমতা দ্রুততম সময়ের মধ্যে তৈরি করা, সেটিও কিন্তু একটি কষ্টকর ব্যাপার। তারপরেও কিন্তু সরকার করছে এবং যে প্রক্রিয়াগুলো আছে, অনেক জায়গায় সমস্যা আছে, সেগুলোকে আরো সহজীকরণ করা এবং আরো ব্যাপকতর করবার জন্য কিন্তু সরকার প্রতিনিয়ত কাজ করছে। আর আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ, সত্যি সত্যি যে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি, সেটি কিন্তু আমরা এখন প্রতিদিন সেটি আমরা অনুভব করি। এবং অনেকেই যারা একটুখানি কটাক্ষ করতেন, ডিজিটাল বাংলাদেশ কথাটা বলেই একটু বিদ্রুপ করতেন আমাদেরকে, তারা নিজেরাই এখন এত ডিজিটালি অ্যাক্টিভ এবং এই ডিজিটাল বাংলাদেশের সব সুযোগকে এত ব্যবহার করছেন। এই যে দেখুন, সে যদি বলছিল যে বাঙালির আড্ডা, বাঙালি একটু গল্প করবে, চা খাবে, গল্প করবে, তা না হলে কি হয়, আমরা কিন্তু এই ডিজিটাল আড্ডায় চলে গেছি এখন। এই যে আজকে যা করছি, এটি কিন্তু বাঙালির ডিজিটাল আড্ডা, এবং এটি এখন শুধু বাঙালির মধ্যে নেই, এখন সারা পৃথিবী এর মধ্যে আছে। আমাদের যা কিছু আছে
সেটিকে নিয়ে আমাদের সক্ষমতাকে আরো বাড়িয়ে আমরা আমাদের যত চ্যালেঞ্জ আছে সেগুলোকে মোকাবেলা করে আমরা আমাদের যত স্বপ্ন আছে, যত সম্ভাবনা আছে, তার সব কিছুকে আমরা বাস্তবায়ন করব, এই বিশ্বাস আমার দৃঢ়ভাবে আছে। কারণ আমরা সেই জাতি যারা অনেক রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছি, যারা অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি। আর আমাদের একজন অসাধারণ একজন নেতা আছেন, রাষ্ট্রনায়ক আছেন, যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। কাজে আমি বিশ্বাস করি আমার দেশের তরুণ সম্প্রদায়, যাদের একাংশ আজকে এই আলোচনায় ছিলেন, যাদের আলোচনা শুনে, কথা শুনে, পরামর্শ শুনে আমি মুগ্ধ এবং আমি অসম্ভব রকম অনুপ্রাণিত বোধ করছি। আমি তাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর আমি একদম দৃঢ় বিশ্বাসী যে আমরা এগিয়ে যাবই ইনশাআল্লাহ, আমরা জয়ী হবই ইনশাআল্লাহ, এবং সকল প্রতিবন্ধকতাকে পেরিয়ে আমরা আমাদের সব স্বপ্নকে, সব সম্ভাবনাকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি ব্রেভকে আমার আবারও অশেষ 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 অভিনন্দন আর শুভেচ্ছা আর ধন্যবাদ। এবং অনুষ্ঠানে যারা অংশ নিলেন এই আলোচনায়, সেই সবাইকে আমার অনেক অভিনন্দন। আর হয়তো আরো অনেকে শুনছেন, তাদের সকলকেও ঈদটা সবে পেরিয়ে গেল, ঈদের শুভেচ্ছাও দিলাম, ঈদ মোবারক। এবং সামনের দিনগুলো আসুন আমরা সবাই মিলে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে নিজেদের মধ্যে সমন্বয় করে সবার প্রচেষ্টাকে এক জায়গায় করে আমরা এগিয়ে যাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি সর্বশেষ একটু বলবো যে মন্ত্রী মহোদয়ের একটি কথা থেকে আমি অনুপ্রাণিত, যে তিনি বলেছেন যে আমাদের আসলে মনটা তৈরি করতে হবে। আমরা কতটা ডিজিটাল হতে পেরেছি, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কতটা মানসিকভাবে ডিজিটাল হয়েছি। এই কথাটা নিয়েই আমি আজকের অভিজ্ঞতা থেকে বলি, প্রথম যখন আমরা লাইভটা শুরু করলাম আমরা অনেককে সংযুক্ত করতে পারছিলাম না। এক পর্যায়ে যখন মন্ত্রী মহোদয়কে আমি সংযুক্ত করতে পারছিলাম না, মানে আমার একেবারেই হাত পা ঠান্ডা হয়ে গেছে। দর্শকরা ফোন করে আমার কাছে জানতে চাচ্ছিলেন। তো এমন একটি সিচুয়েশন থেকে আমি যে আবার পারবো, সেটা শুধুমাত্র মনোবল নিয়ে আমি, কারণ আমারও এই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার অভিজ্ঞতা খুবই সাময়িক সময় তৈরি হয়েছে। আমরা 2 মাস 3 মাস আগে জুম এবং এই যে গুগল মিট বা আরো যে সমস্ত মিটিং সফটওয়্যারগুলো আছে এগুলো সম্পর্কে পরিচিত ছিলাম না। আমি এখন ঘরে বসে একাই এই কাজগুলো করছি। এগুলো যে খুব কঠিন আমি তাও বলবো না, কিন্তু অপরিচিত ছিল আমাদের কাছে। তো কোভিড থেকে যেই পজিটিভ ভাবনাগুলো আমরা নিতে পারি, যে একটা সহজ পজিটিভ ধারণা থেকে আমরা যে কোনো অবস্থা মোকাবেলা করতে শিখছি। আজকে পারছিলাম না, পেরে গেছি। টেকনোলজিকে আমরা যেখানে আজকে তরুণ পেশাজীবীরা এসেছি, মাননীয় মন্ত্রীর কাছে বললাম, শুনলাম, আমরা তার সাথে একসাথে বসে কথাগুলো বলতে পারলাম, এটার জন্য আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই সুযোগটা হয়তো আমাদের সবসময় হয় না, হয়ে ওঠে না। এটাও আমি বলবো যে কোভিড-19 সিচুয়েশনের একটি সুফল আমাদের, যে আমাদের এই তরুণ পেশাজীবীরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বসতে পেরেছি, কথা বলতে পেরেছি, বলা চলে একটি আড্ডাও দিতে পারলাম। সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে সময় দিয়েছেন অধিক রাত্র পর্যন্ত। আমরা সবাই বসে এই অনুষ্ঠানটি যারা দেখছেন, সকল দর্শককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ব্রেভে যারা কারিগরি দিক থেকে আমাকে সহযোগিতা করেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজনটুকু এখানেই শেষ করছি। সবাইকে সালাম, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেজুদি দিদিকে, অনেক অনেক কষ্ট করে অনেক রাত পর্যন্ত, অবশ্য আপনার ওখানে এখন রাত না, সন্ধ্যা, আপনি অনেকক্ষণ ধরে আমাদের মাঝে ছিলেন। আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল হয়তো, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। না, থ্যাংক ইউ। সময় কেটে গেছে, টেরও পাইনি।